আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নায়। আজ আমি চলে আসলাম আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি যে রেসিপিটা আজকে শেয়ার করব, সেই রেসিপিটা আমাদের অঞ্চলে জনপ্রিয় একটি খাবার। এই পাতুরিটা বানানো হয় নোনা ইলিশ দিয়ে। নোনা ইলিশের পাতুরি এত মজার হয় যে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমার বাসায় যেদিন নোনা ইলিশের পাতুরিটা বানানো হয় সেদিন তো আমার হাজব্যান্ড অন্য কিছু পাতেই নিবে না, অনেক পছন্দ করে এই নোনা ইলিশের পাতুরিটা। তো ভেবে দেখলাম এত মজার পাতুরিটা কেন আমি আপনাদের সাথে শেয়ার করছি না, তার জন্য চলে আসলাম নোনা ইলিশের পাতুরিটার রেসিপি নিয়ে। তাহলে চলুন নোনা ইলিশের পাতুরিটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নেই। পাতুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 10 থেকে 12টা শুকনা মরিচ, আস্ত 3টে রসুন কুচা ছাড়িয়ে কোয়াগুলো নিয়েছি, আর নিয়েছি 4টা পেঁয়াজ, নিয়েছি 1.5 চা চামচের মতো তিল, আর নিয়েছি 1.5 চা চামচের মতো সরিষা দানা, আর নিয়েছি নোনা ইলিশ। নোনা ইলিশ তো লাগবেই। আর নিয়েছি বড় সাইজের কুমড়ো পাতা। আপনারা কতগুলো পাতুরি বানাতে চান সেই অনুযায়ী কুমড়ো পাতা নিয়ে নেবেন। আমি এখানে সব উপকরণ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বসে পড়েছি শিলনোড়া নিয়ে। এখন আমার বাটাবাটির পালা। আপনারা যদি বাটাবাটি করতে না চান তাহলে এই কাজটা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। প্রথমেই আমি মরিচগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, তারপর আমি সরিষা আর তিলগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন আমি রসুনের কোয়াগুলো বেটে নিব। আধুনিক যুগে এসে আমরা কোনো কিছুই বেটে খেতে চাই না, তবে আগেকার দিনে মা চাচিরা ভর্তা বা মশলা বাটা সবকিছুই কিন্তু পাটাতেই করতো, তাই টেস্টও হতো দ্বিগুণ। তো যাই হোক, আগেকার দিনের মা চাচিদের ঐতিহ্য ফলো করে আজকে আমি আপনাদেরকে শিলনোড়াতে এই ভর্তাটা করে দেখাচ্ছি। টুনা ইলিশের পাতুরির আসল স্বাদটা যদি পেতে চান তাহলে এই ভর্তাতে আমি যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণ থেকে একটা উপকরণ স্কিপ করলে চলবে না। এই সবগুলো উপকরণ দিয়ে পাতুরিটা বানানোর চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে আমি আস্ত পেঁয়াজও তেতো করে নিলাম আলতো হাতে। পেঁয়াজটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। বাটা হয়ে গেছে, এখন আমি সবগুলো উপকরণ একসাথে করে নিব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি সব উপকরণের সাথে হলুদ আর ধনিয়ার গুঁড়াটা মিশিয়ে নিব। এ পর্যায়ে হয়তো আপনারা ভাবছেন আমি লবণ ছাড়াই ভর্তাটা বানিয়ে ফেলছি। না, ভর্তা লবণ ছাড়া বানানো হয়নি। মরিচ বাটার সময় পরিমাণ মতো লবণ দিয়েই আমি মরিচগুলোকে বেটে নিয়েছি। সেটা ক্যামেরাতে ধারণ করা হয়নি, স্কিপ হয়ে গেছে। সব উপকরণ একসাথে মিশানো হয়ে গেলে এখন আমি নোনা ইলিশটা টুকরো টুকরো করে কেটে নিব। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আপনারা ছুরি বা বটি দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এখানে লম্বালম্বি ভাবে প্রথমে নোনা ইলিশটাকে কেটে নিয়েছি। এবার আমি কিউব করে কেটে নিব। আপনারা যেরকম ভাবে কাটতে চান সেরকম ভাবে কেটে নিবেন। তো আমি পুরো নোনা ইলিশের পিসটা এভাবে কিউব কিউব করে কেটে নিব। আমি ভালোভাবে ধুয়ে নিব। এই তো দেখুন, নোনা ইলিশের টুকরোগুলো কিউব করে কাটার পরে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আগে থেকেই করে রাখা ভর্তাটা কুমড়ো পাতার উপরের অংশে দিয়ে দিব। আমি কুমড়ো পাতাটাকে গাছ থেকে ছিঁড়ে 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন আমি ভর্তার জন্য রেডি করে নিয়েছি। পাতার উপরের অংশে ভর্তাটা দিয়ে আগে থেকে কিউব করে কেটে রাখা নোনা ইলিশের পিসটা দিয়ে দিব। দিয়ে এখন পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে দিব, যাতে করে তেলে দেওয়ার পরে ভর্তাটা ভিতর থেকে বেরিয়ে না আসতে পারে। পাতার বাঁচটা আমি কিভাবে দিচ্ছি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। আপনাদের মনে যদি সন্দেহ হয় যে এভাবে ভর্তাটা মুড়িয়ে দিলে পাতা থেকে বেরিয়ে আসতে পারে ভর্তাটা, তাহলে এই পর্যায়ে পাতাটাকে একটা সুতার সাহায্যে বেঁধে নিতে পারেন, তাহলে আর বেরিয়ে আসবে না। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরেকটা পাতা এভাবে মুড়িয়ে দেখাচ্ছি কিভাবে বাঁচটা দিবেন। এই তো প্রথমে আমি ভর্তাটা দিয়ে দিলাম পাতার উপরে। এখন আমি নোনা ইলিশের টুকরা নিয়েছি, এখন আমি ভর্তার মধ্যে দিয়ে এই তো পাতাটা এভাবে বাজ করে নিব। মোট কথা, আপনারা যেভাবে পাতাটাকে বাজ দিতে পারেন সেইভাবেই দিয়ে নেবেন। কোনোভাবেই এই পাতাটার ভিতর থেকে ভর্তাটা বেরিয়ে আসবে না। পাতুরি তেলে ভাজার সময় আমি কখনোই সুতা দিয়ে বেঁধে দেই না, কারণ কোনোভাবেই আমার এই পাতুরিটা ছুটে আসে না। ঠিক একইভাবে আমি সবগুলো পাতুরি এভাবেই বানিয়ে নেব। সবগুলো পাতুরি বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো পাতুরি আমি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন আমি আলতো হাতে পাতুরিগুলোকে উল্টিয়ে দেব। অপর পাশটাও এভাবেই ভেজে নেব। আমি 1 থেকে 2 মিনিট পর পর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নেব। যেহেতু পাতুরির ভিতরে নোনা ইলিশের টুকরা দেওয়া হয়েছে, সেই নোনা ইলিশের টুকরাটা যেন সিদ্ধ হয় সেরকম ভাবে আমাদের চুলার আঁচটা রাখতে হবে। পাতুরি তেলে ভাজার সময় অবশ্যই সাবধানে ভাজবেন।
যেহেতু এই পাতুরিগুলো আমরা সুতো দিয়ে বেঁধে দেইনি, তার জন্য খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আলতো হাতে এপিট ওপিট উল্টে বেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে উপরের পাতাটা পুড়ে যাবে আর ভিতরের যে ভর্তার আবরণটা দিয়েছি সেটা সিদ্ধ হবে না। আর কখন বুঝবেন যে ভিতরের আবরণটা হয়ে গেছে? যখন দেখবেন পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, একটু কালচে কালচে হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে ভিতরের আবরণটাও সিদ্ধ হয়ে গেছে। তখন আপনারা চুলাটা বন্ধ করে পাতুরিগুলো নামিয়ে নেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাতুরির কালারগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন। পাতুরিগুলো দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে যে এখনই গরম গরম এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি পাতুরি দিয়ে খাওয়ার জন্য। আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন এই পাতুরিটা কতটা মজার এবং লোভনীয়। আমার কাছে তো এই নোনা ইলিশের পাতুরিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার এবং লোভনীয়। আপনারা হয়তো ভাবছেন পাতুরির ভিতরে নোনা ইলিশের যে টুকরোটা দিয়েছি সেই টুকরাটা সিদ্ধ হয়েছে কিনা বা হবে কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ এই নোনা ইলিশের টুকরাটা সিদ্ধ হয়ে যায়, কোনো সমস্যা নেই, কাঁচা গন্ধও থাকে না বা কাঁচা কাঁচা ভাবও থাকে না। তো আমি আপনাদেরকে একটা পাতুরি খুলে দেখাবো যে ভিতরের আবরণটা কতটা মজার এবং লোভনীয় হয়েছে, দেখেই কতটা লোভ লাগছে। তো এই তো দেখুন ভিতরের পুরটা কতটা লোভনীয় লাগছে। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন বা দেখছেন তাদেরকে জানাই মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার এই নতুন চ্যানেলে নতুন যারা বন্ধুরা এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। বেল বাটনটি বাজিয়ে দিলে হবে কি, যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে যাবেন। আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে রেখে যাবেন। তো আজকে এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই স্বাদের ছোঁয়া রান্নার সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এতদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।